দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উপাচার্যের রুমে আমার সামনে কিছু স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে তারা ছাত্র কিনা, আর তাদের যে আচরণ এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতো মনে হয় না। যেভাবে তারা যে আচরণ করছিল, যে অভব্য আচরণ করছিল, উপাচার্য উপ উপাচার্য দুজন বা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্ষদের সামনে, সেইখানে কি কি তাদের তাদের আমি আমার এই আপগ্রেডেশন এটা হতে পারবে না। কি কারণে? আমি নাকি এখানে যে চট্টগ্রামে যে একজন আইনজীবী হত্যা হয়েছে, সেই আইনজীবী হত্যার নাকি মামলার আসামি। ভাবুন, এই আইনজীবী হত্যা হয়েছে 26 তারিখ। 25 তারিখ ঢাকায় শাহবাগে যখন এই আমরা চিন্ময় প্রভু গ্রেপ্তার পরবর্তী আমরা প্রেস ব্রিফিং করছিলাম, সেই সময় এটা করা অবস্থায় আমার উপর হামলা হয়, আমি আহত হই এবং আমার সাথে আরেকজন যে অ্যাডভোকেট রমেনদা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা পাশাপাশি আমাদের দুজনকে আহত করছিল। এরকম একটা অবস্থায় এবং আমি প্রায় 15 দিনের উপরে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কিন্তু আমি চট্টগ্রামে আসি। একদিন কিন্তু আমি চিকিৎসা ছুটিতে ছিলাম। তাহলে এই চট্টগ্রামে আমি যেখানে 25 তারিখ থেকে আমি নিজে আহত, আমি নিজে বিছনা শয্যাশায়ী যে অবস্থা, এবং আপনারা দেখবেন সেইখানে আমাকে বলে যে 26 তারিখে নাকি আমি এই হত্যা করেছি। ভাবুন, আমি ঢাকা থেকে উড়ে উড়ে এসে করেছি। বাংলাদেশে যারা মাইনরিটি নিয়ে কাজ করে তাদের কিভাবে ফাঁসানো হচ্ছে, এটার একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত যে এভাবে যারাই কথা বলবে তাদেরই ফাঁসানো হবে, তাদের নিয়েই মব সৃষ্টি করা হবে, তাদের নামে প্রোপাগান্ডা ছড়ানো হবে। এই যে বিষয়গুলো খুবই দুঃখজনক, খুবই আপত্তিকর। আপনি আরেকটি বিষয় আপনারা দেখুন, এই তো একটা বিষয় গেল, আরেকটি বিভিন্ন রকমের তারা আচরণ আজকে সারাদিন। এবং আজকে আমি 3টার দিকে যখন আমি যাই, আমি যাওয়ার আগে আমাদের ছাত্র কয়েকজন বললো যে স্যার এই 12টা থেকে আপনার নামে পোস্ট করা শুরু করছে। আমাকে ওরা বললো, আমি আর চেক করা শুরু যে আমার দেশ একটা নিউজ করেছে। এই আমার দেশ যে পরিমাণে, এবং দেখলাম যে সেখানে যেই এই বলা হলো এই নামুলের এই মামলার আমি আসামি, যেখানে মামলাই হয় নাই, এটা জাস্ট যেটা নথিভুক্ত হয়নি সেটা কি করে মামলা হলো, আমি প্রশ্ন রাখছি। এবং এই আমার দেশের উস্কানিতে এবং এই আমার দেশ গং এখানে একটা মব সৃষ্টি করে তারা যা করেছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করার চেষ্টা করেছে, যেটা কি বলবো, যে আসলে আমি কি বলবো, আমি ভাষায় ব্যক্ত করার মতো না। আমার মনে হয়েছে যে যেমন যে আমরা বাংলাদেশে হিন্দুরা কোন জায়গায় আছি, যে সেখানে মনে হয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও অতটা সম্মান নাই, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একটা রাস্তার টোকার যতটা সম্মান আছে। আমার আজকে বারবার তাই মনে হয়েছিল যে হায় রে, এই দেশ, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমাদের ঘরে 5-6টা মুক্তিযোদ্ধা আছে, এইটাই বোধহয় আমার অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, যে আমার পরিবারে বা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটাই বোধহয় তাদের সবচেয়ে বড়। এইখানে তারা যখন এরকম আমি নিচে দেখলাম এরকম মব সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করা হয়েছে, তখন আমি ওখান থেকে উপরে গেলাম ডিসি রুমে, দেখলাম যে তাদের কিছু গ্রুপ ওখানে বসা আছে। তখন আমি আমাদের উপাচার্য মহোদয় বা অন্য যারা উপ-উপাচার্য যারা আছে, তো সবাই আছে, আমি বললাম যে ঠিক আছে স্যার, এই সামনাসামনি ওদের যে অভিযোগ, আমরা সামনাসামনি কথা বলতে চাই। না, তারা সামনাসামনি কথা বলতে দিবে না, কারণ তারা তো জানে যে তারা মিথ্যার উপর দাঁড়ানো। সামনাসামনি কথা বললে সব ডকুমেন্ট সহ তো আমরা কথা বলতে পারবো, টোটালি মিথ্যা কথা। আপনি দেখেন তারা যে অভিযোগগুলো, কি এই যে আমি এইটা দেখেন, এটা তো মিথ্যা, এটা কোনো মামলাই হয় না। হ্যাঁ, মামলা এখন হইতে পারে, আমি যে বললাম না, এখন দেখা যায় তারা রাতারাতি এই এটাকে চেষ্টা করবে যে মামলা নথিভুক্ত হয় না, এটার নথিভুক্ত করে এটার মামলা করা। এখন দেখবেন, আপনারা দেখবেন যে তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে হিন্দুরা কি পর্যায়ে আসছি। সেটা আপনারা এই মামলাটা যদি নথিভুক্ত হয়, আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ভয়াবহ সন্ত্রাস চলতেছে এই সংখ্যালঘু সম্প্রদায় যারা কাজ করে তাদের উপর। আচ্ছা, তারপরে কি আমার সাথে যোগী আদিত্যনাথ, আরে বাবা, যোগী আদিত্যনাথ এটা মুখ্যমন্ত্রী, আমি ওখানে ভারতে 5 বছর পড়াশোনা করছি, আমি গেছি একটা প্রোগ্রামে গেছি, সেখানে আমাকে সে একটা ক্রেজ দিছে এবং সেটা ডিটেলস আমার পেজে লেখা আছে, সেই ছবিটাকে দিন রাত্রি প্রচার করা। আপনি চিন্তা করেন। কি আরেকটা আমি এখানে একটু বলতে চাই, আমি দেখতে পেলাম যে আমার এই
বিষয়গুলো নিয়ে একজনের পোস্ট দিয়েছে, একজনের পোস্ট আমার চোখে পড়লো। সেটা হলো যে ডাল্টন সৌভাত হীরা। আচ্ছা, তার পোস্টের কমেন্টে যে যে ছবিগুলো দিচ্ছে, আমি সেই ছবিগুলো প্রথমে দেখলাম যে যোগী আদিত্যনাথ, আমার বিরুদ্ধে হবে যোগী আদিত্যনাথ, সেটা তো আমরা ব্যাখ্যা দিচ্ছি এবং এটার সমস্ত আমি আর পুনরাবৃত্তি না করি, ডিটেলস আমার পেজে লেখা আছে। একটা সুস্থ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারবে। আজকে যোগী আদিত্যনাথের ওখানে সব এই যে বড় বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার হুজুররা যোগী আদিত্যনাথের কাছে যায় না, বড় বড় আলেমরা যায় না যোগী আদিত্যনাথের সাথে, দেখবেন সব বড় বড় আলেমের আছে। এমনকি এই যে আমাদের এখানে যে ইয়াদের যে হেড অফিস বলা হয় দেওবন্দ মাদ্রাসা, সেটা তো উত্তরপ্রদেশে, সেখানে কি ওরা কি যোগী আদিত্যনাথের কাছে যায় না? ওরা গেলে সমস্যা নাই। আমাদের বাংলাদেশের সরকার বা উপদেষ্টা এরা কেউ গেলে সমস্যা নাই। আমরা যদি, যেমন আপনি দেখবেন ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে এই যে ঢাকা এই উপদেষ্টা আসিফ নজরুল উনি গেছেন, সমস্যা নাই, উনি গেলে সমস্যা নাই। উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল গেলে সমস্যা নাই, উপদেষ্টা উনি গেলে সমস্যা নাই, কারণ উনি সংখ্যাগরিষ্ঠ আর আমি সংখ্যালঘু, আমি কুশলগঞ্জ চক্রবর্তী গেলে আমি ভারতের দালাল। এই যে প্রপাগান্ডা ভাই। আচ্ছা, তারপরে লিখছে, আমি ওইটা দিয়েই আমি দেখাই যে ওদের কি পরিমাণে ষড়যন্ত্রমূলক বিকৃত মানসিকতা, এটা একটা, আমি এগুলোর আমার মনে হয়। তারপরে সেখানে কি আমি এখানে একটা ওরা দেখলাম ভিসিকেও ফটোকপি করে দিচ্ছে কি, আমি এই বিদ্যার্থীর প্রোগ্রামে, বিদ্যার্থীর ৬৭তম সম্মেলনে আমি গিয়েছি এবং সেখানে আশিস চৌহান ছিল বিদ্যার্থীর মন্ত্রী ভারতের, আর নেপালের মন্ত্রী নারায়ণ প্রসাদ দুবেল ছিল। আপনি দেখবেন যে ছবিটা পাশাপাশি, এটাও নাকি সমস্যা। বিদ্যার্থী, আমি নিজে একটা বিদ্যার্থী সংগঠনের সাথে যুক্ত, আমি একটা শিক্ষক, বিদ্যার্থীদের সম্মেলনে আমি গেছি, সেখানেও তাদের চুলকানি। তারা মানে এই যে কি পরিমাণে মানসিকতা, কোন লেভেলে মানসিকতা ভাবুন, যে এরা কিভাবে একটা ধরেন কিভাবে একটা সংখ্যালঘুর জীবনকে তারা দুর্বিষহ করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আপনি আসুন, একটা বিষয় দেখছি যে কি আমার বিরুদ্ধে কি আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ জেনোসাইড অফ মাইনরিটি হিন্দু বুদ্ধিস্ট আদিবাসী ট্রাইবাল বাংলাদেশ, এরকম একটা হয়েছে। আপনি এরকম একটা কনফারেন্স, এবং কনফারেন্সটা কারা আয়োজন করছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমেরিকা শাখা, HRCBM, অনেকগুলো মানবাধিকার সংগঠন। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তো বাংলাদেশের এই মাইনরিটিদের মানে সবচেয়ে বড় সংগঠন। তো সেই সংগঠনের আমেরিকা শাখা যদি একটা প্রোগ্রাম আয়োজন করে, তারা যদি আমাকে বলে যে বাংলাদেশের ৭১ সালে মন্দিরগুলোতে যেভাবে গণহত্যা হয়েছে সেগুলোর উপর লিখতে, তা আমি যদি সেটার উপর একটা প্রবন্ধ উপস্থাপন করি, সেটা কি ভুল বলেন? তাহলে এই যে দেখেন, সেই প্রবন্ধটাও তো এইটা দেখার পরে, আমার নাম দেখার পরে এরা যেভাবে প্রপাগান্ডা ছড়াইছে, আমি আর এরপরে আর ওই প্রোগ্রামটাতে আর অ্যাটেন্ডও করি নাই। আমাকে বলা হয়েছিল, ওইটা শুভানন্দ পুরী বা এরকম যারা কন্ট্যাক্ট করছিল আমেরিকার, যে আমাকে যে হিন্দু গণহত্যা যেগুলো, আপনি হিন্দু গণহত্যা হয় না অস্বীকার করবেন? ৭১ সালে যে সবচেয়ে বড় বধ্যভূমি কোথায়? হিন্দু এরিয়ায়, চুপনগরে, সেখানে যে ১২-১৪ হাজার হিন্দুকে একসাথে পাখির মতো মানুষ মেরে ফেলা হয়েছে, মারে নাই? বড় বড় গণহত্যাগুলো সমস্ত হিন্দু এরিয়াগুলোতে, অস্বীকার করতে পারবেন? তাহলে ৭১ সালে হিন্দু গণহত্যা হয় না, তা সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো না? না হইবে, কথা বলা যাবে না। এটা নাকি আপনি চিন্তা করেন যে এটা একটা গণহত্যা বিষয়, সেটা নাকি এই জুলাই বিপ্লব নিয়ে মানে ভিসিকে বা এই প্রশাসনকে বোঝাচ্ছে। হাস্যকর, প্রশাসন আমাকে না জিজ্ঞেস করে এদের কথাই শুনতেছে। আচ্ছা, এরপরে দেখি আরেকটা, এরপরে দেখবেন যে আমি ওর টাইমলাইন থেকেই দেখাচ্ছি, এই যে মানে ওই ডাল্টনের যে এখানের একটা কি আমার এখানে যে ত্রিপুরার এক মন্ত্রী, মানে ভারতের সেন্ট্রাল মন্ত্রী, আপনি যে দেখেন আমরা তার এখানে তার ইয়েতে কি ত্রিপুরা ইউনিভার্সিটির, এটা ত্রিপুরা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে, তার গলায় দেখেন উত্তরীয় ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটির প্রোগ্রামে আমি মন্ত্রী আমাকেও আমি যদি ওখানে যেখানে আমি পড়াশোনা করছি, সে যদি আমার পাশে বসা থাকে, সেটাও তো সমস্যা। আমি কি অন্য কোথাও গেছি? ইউনিভার্সিটির প্রোগ্রামে, এটাও তাদের সমস্যা। এবং ওই যে দুপুরে যেটা বললাম না, যে এই যে মিথ্যা প্রপাগান্ডা যেটা, এইটা সেই নিউজটা কি লিখছে, হত্যা চেষ্টা আসামির পদোন্নতিতে চবিতে বোর্ড বসেছে। এই যে আমার দেশ গং, আমি এখনো পর্যন্ত এটার আমার দেশ সেটা দেখিনি। আমি যেহেতু এটা আমার দেশ নামে আমাকে সবাই পাঠাচ্ছে যে ওরাই এই প্রপাগান্ডাগুলো ছড়ায়, সমস্তগুলো এই মবের যত পরিকল্পনাগুলো এদের গ্যাংগুলোই করছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে বিপ্লব দার সাথে একটা, বিপ্লব দা আমাদের ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলের বড় ভাই, একটা মানুষ, একটা পুলিশ অফিসার। আমি এই ছবিটা একটা পুরোনো ছবি, আপনি আমার পেজেই
আমার পেজে ওই ছবিটা 2বার পোস্ট দেওয়া আছে। একটা পোস্ট দেওয়া আছে আপনি মানে 20 জানুয়ারিতে, ওই সময় এক হিন্দুর উপর অত্যাচার হয়, ওই সময় আমি রংপুরে যাই, ওই সময় উনি ওখানে এসপি থাকে, একজন এসপি হিসাবে ওনার সাথে এই মাইনরিটি প্রবলেম নিয়ে আমি তার সাথে দেখা করি। হ্যাঁ, সেটাই পরবর্তীতে আবার শেয়ার দেওয়া হয়। আমার টাইমলাইনে 2টা শেয়ারই আছে, দেখে নিতে পারবেন আমার কথাগুলো কতটা। আচ্ছা, তারপরে কি আমি নাকি অখণ্ড, আপনি দেখেন কতটা মূর্খ যারা এগুলো প্রচার করতেছে, মূর্খ না জ্ঞান পাপী। আরে ভাই, ভগবান তো আছে, ভগবান দেখছে, সেটা আল্লাহ নামে ডাকি আর ভগবান নামে ডাকি, সৃষ্টিকর্তার নামে। তোমরা যে অন্যায় করতেছো, মিথ্যাচার করতেছো, এইখানে যখন এরকম প্রোপাগান্ডা যে এই যে আপনি জানেন প্রচুর বিতর্ক হয় এই ম্যাপটা নিয়ে, যে এটা ভারতের ম্যাপ, মানে অখণ্ড ভারতের ম্যাপ বসানো হচ্ছে, তখন আমি একজন পুরাতত্ত্বের ছাত্র হিসাবে আমার সংস্কৃত ডিপার্টমেন্টে প্রায় 400 মার্কসের পুরাতত্ত্ব, 500 মার্কসের পুরাতত্ত্ব পড়তে হয়। তা আমি যখন দেখতেছি এটা অশোকের ম্যাপ, তা আমি এটা একাডেমিক হিসেবে আমি বলছি এটা অশোকের ম্যাপ, সেটা তো সমস্যা, এটা নাকি অখণ্ড ভারতের পক্ষে কথা বলা হয়। দেখুন মানে কিভাবে এই পুণ্ডরিক ধামে কেরালা এক ত্রিপুরার যে স্পিকার আসছিল, চিন্ময়বাবু নিমন্ত্রণ করেছিল, আমি গেছি সেখানে পুণ্ডরিক ধামে। সেই পুণ্ডরিক ধাম একটা তীর্থস্থান, তীর্থ করতে আসছে, সেখানে দেখা হয়েছে পুণ্ডরিক ধামে, এটা তো সমস্যা। মানে ভাবুন, মানে কিছু খুঁজে পায় না সেগুলো, মানে কিভাবে। আর যোগী আদিত্যনাথটা তো আমি আগে বললামই যে সেগুলো, এবং এটা ডিটেলস আমার পোস্ট করা আছে। অর্থাৎ যে এই যে একটা কিভাবে এরা মানে জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে, এই যে সেই ছবিটা যেটা বললাম, এই যে এখানে এই বিদ্যার্থী যে আশিস চৌহান, নারায়ণ প্রসাদ ডুকাল, এরকম। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলবো যারা এটা দেখছেন যে আজকে প্রশাসনের আরেকটু মানবিক ভূমিকা আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমি কামনা করছিলাম। আজকে আমি বসে আছি, আমাকে পরবর্তীতে আপনি 3টা থেকে দেখুন তো, যে 3টা থেকে 7টা পর্যন্ত, পরে আমি ভিসি স্যারের অপেক্ষায় বসে আছি, পরে শুনলাম যে ভিসি স্যার চলে গেছে। আমি অবাক হইলাম যে আমিও তো তার একটা কলিগ, সে না হয় 30 বছর আগে জয়েন করছে, আমি না হয় 13 বছর আগে 14 বছর আগে জয়েন করছি, কিন্তু সে তো একটু ঠিক আছে, আমি অপরাধ করলেও তো সে আমাকে ডেকে জিজ্ঞেস করবে। সে কিছু না বলে আমি তার অপেক্ষায় বসে আছি, এরকম করা। আমাকে কি করলো, আমাকে এই 5টার দিকে আমাকে একটা চিঠি ধরাই দিল, হ্যাঁ, দিয়ে ওনারা চলে গেল না বলে। তারপরে যাই হোক আমি ফোন দিলাম প্রভিসি শামীম স্যারকে, উনি আসলেন। পরে যাই হোক শামীম স্যারকে পুরো বিষয়গুলো বললাম খুলে, উনি বিষয়গুলো শুনলেন, এবং উনিও বিষয়গুলো অনেক কিছু কিন্তু উনি মানে বুঝলেন। এবং আসার ব্যাপারে আমি সিএনজিতে চলে যাচ্ছিলাম যে স্যার, তখন উনি বললো যে না থাক, আমি গাড়িতে পৌঁছে দিই। যে তো আমি মানে ওই সময় এমন একটা অবস্থা আমার, আপনি এরকম একটা সিচুয়েশন আপনি মেন্টালি আপনি চিন্তা করেন। আমি অলরেডি আমার মানে শরীর খারাপ হয়ে গেছে, আমার বমি আসতেছিল, মানে খুবই বাজে একটা অবস্থা। আমি কি বলবো, যে আমার আজকে চোখে জল চলে আসতেছিল যে এই বিশ্ববিদ্যালয়তে যারা এরকম করছে, আমি আমার ছাত্রদের আগামীতে কেমনে মুখ দেখাবো, যে এই সমস্ত সন্ত্রাসী, এই যে এরা যারা বলতেছে। আরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষকদের আপত্তি থাকে তার ডিপার্টমেন্টের ছাত্রদের পক্ষ থেকে। আমার ডিপার্টমেন্টের এই যে ওরা যে 40-50টা পোলাপান জোগাড় করছে, ওদের যারা করাইছে, এগুলো আমার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট আছে নাই। তাহলে তো এগুলো তো জাস্ট এগুলো যে কি বলবো, যেগুলো ওইভাবে তৈরি করে, এবং এগুলো নিয়ে যদি কেউ একটু খোঁজ নেয় তাহলে বুঝতে পারবে যে কিভাবে এই মব কিভাবে চলছে, এবং এর কিভাবে ভিকটিম এই হিন্দু সম্প্রদায়ের শিক্ষকেরা হচ্ছে, ছাত্ররা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, বা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। তো বাংলাদেশে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে আপনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি এই যে আমাদের আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা আছেন, তাকেও বলবো যে আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি তো গত আমলে যে ফেসিবাদ যেটা বলেন, সেই আমলে তো আপনি অনেক কথা বলছেন, আপনাকে তো শাহবাগে কেউ কোপায় নাই কথা বলার জন্য, আপনাকে তো কেউ এরকম এই মবের মধ্যে ফেলে নাই। তাহলে আজকে যে আমার উপর হয়েছে আপনি কথা বলবেন, আমি চাইবো যে ডক্টর আসিফ নজরুল আপনি কথা বলবেন, আপনি এটার উত্তর দেবেন। আপনারা যে এত অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আপনি এই বিষয়গুলোর কথা বলবেন। আর এই যে আমরা চাইলে আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের সব প্রশ্নের উত্তর আমার আছে, কিন্তু এইভাবে আপনারা মিথ্যাচার এই যে যারা করছে, এগুলোকে আপনারা একটু দেখবেন। আপনারা তো প্রশাসনটাকে আপনারা চালাচ্ছেন, আপনারা একটু দেখবেন। তো আমি আর কথা বাড়াবো না। আমি আসলে আমার সত্যি আজকে চোখে জল চলে আসছে যে এত অমানবিক একটা বিষয় হয়েছে, যেটা আসলে আমি কোনো মতে আমরা
মানে মেনে নেওয়ার মতো না। তো আমি বলবো যে যারা মনুষ্যত্ব সম্পন্ন যারা আছেন তারা সবাই এই বিষয়টি আপনারা প্রতিবাদ করবেন, কারণ এই প্রতিবাদটা আমাদের করার দরকার আছে। এই সরকারের কাছে যে চাওয়াটা নিয়ে সরকারের কাছে চাওয়াটা নিয়ে একটু বলবেন যে আজকে যে মব সন্ত্রাস করেছে এটা বিচার না হলে হিন্দুদের এবং সকল যে হিন্দুদের পেশাজীবীদের বিশেষ করে মব সৃষ্টির মাধ্যমে যেভাবে চাকরিচ্যুত করা হচ্ছে, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে প্রশাসনিকভাবে, সরকারি প্রশাসনিকভাবে বিশেষ করে হেনস্থ করে চাকরিচ্যুত করা হচ্ছে, এটা কি তার প্রমাণ নাকি আজকে আপনি যে বিষয়টা বললেন? আমার কিছু বলা, বৃক্ষ তোমার নাম কি ফলে আজকে দেখুন কি করছিল তারা, কিছু কয়েকজন ছাত্র নামধারী কিভাবে লাফাচ্ছিল, কি তার আচরণ, একটা ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আচরণ এরকম হইতে পারে? একটা ভিসি প্রভিসি এবং নিচে বসে, আমি তো পরে শুনলাম ওই প্রশাসনের লোকেরাই বলল যে আমাদের উপাচার্য বা প্রশাসনদের নামে খুবই আজে বাজে গালাগালি করতেছিল তারা নিচে বসে ওই বক্তব্য এগুলোতে। তাহলে এই যে এরা যে এরকম আচরণ, এটা তো আমরা ছাত্রদের থেকে আশা পাই না। তো আমি বলবো আমি আর কথা বাড়াবো না, যা হয়েছে আপনারা দেখেছেন, আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং আমার যদি আগামীতে কোনো ক্ষতি হয়, আমি এই যারা আমার দেশের উস্কানি দিচ্ছে, এই আমার দেশের গং সহ যে মানুষগুলো সহ এই যে যারা এই আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই মানুষগুলো দায়ী থাকবে। আমার যা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা হবে, আমি দেশের শুভ সুবুদ্ধি সম্পন্ন সকল মানুষের কাছে বিচার দিলাম যে আমার যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, এই সকলেই মানুষগুলো দায়ী থাকবে এবং ওরাই সমস্ত কিছুর জন্য দায়ী থাকবে। আমি বারবার কথাটা বললাম এবং আমি প্রশাসনকে বলবো, বিশেষ করে উপাচার্য মহোদয়কে বলবো যে আপনি মানে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি ডাকুন, আমি কথা বলতে চাই। যদি আমি কথা বলতে চাই এবং আমি সংবাদপত্রের সাথে যেভাবে কথা বলছি ওইভাবে যে আমি জানি যে আমি ঠিক আছি দেখেই আমি কথা বলতে চাই। যদি আমার মনের মধ্যে কোনো ভয় থাকতো আমি তো কথা বলতে চাইতাম না, আমার মধ্যে একটা ভয় কাজ করতো, কিন্তু আমি কথা বলতে চাই কারণ কি আমি জানি আমি ঠিক আছি। তো এই কারণে আমি বলবো এই যে প্রশাসনকেও বলবো বা প্রক্টোরিয়াল বডি বলবো বা রেজিস্ট্রার বলবো, এই প্রশাসনকেও আপনারা যদি মনে করেন আপনারা ডাকুন, আমরা কথা বলতে চাই। আর আমি আগামীতে যখন বিশ্ববিদ্যালয়তে যাব, আমি আমার পরীক্ষা চলতেছে বিভিন্ন ইয়ারে, আপনারা আমার নিরাপত্তা দিবেন এবং এই যে এরা যদি আবার কোনো রকম আমার ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে, আপনারা বিষয়টা দেখবেন এবং এর সব দায়ভার এই ভিডিওতে যারা আছে এরা থাকবে, এদের প্রতি থাকবে। এবং যদি কোনো বিষয় হয় এবং এই সংখ্যালঘু, আমি বুঝবো যে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এরকম ভিকটিম হয়েছি, এভাবে আমাকে তারা এরকম ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে কিভাবে আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে তারা মিথ্যা মামলা দিয়ে প্রপাগান্ডা ভাবে মানে কোনো কিছু পায় না, তারপরও বানায় আইনা করা। তাহলে ভাবুন এখানে কাজ কেমনে করবে। আবার বলে এখানে কোনো ইনসাফ কথায় ইনসাফ বলে, এই হলো ইনসাফ, এই হলো ধর্ম। ভাই আপনারা যেটা করতেছেন, সৃষ্টিকর্তা সেটা তাকে আল্লাহ বলেন বা ভগবান বলেন বা যা বলেন, যেই নামেই তাকে ডাকেন, তিনি তো সৃষ্টিকর্তা একজনই। তিনি দেখছেন না আপনারা ধর্মের নামে যে অধর্ম করতেছেন, মানুষের সাথে এগুলো করতেছেন, এগুলো করে আপনারা কি বলবেন? এগুলো করে সংখ্যালঘু সম্প্রদায়কে দূরে ঠেলে দিতেছেন, তাদের সাথে যে দূরত্ব সৃষ্টি করতেছেন। এভাবে আপনি একটা পুরো একত্র এরকম কিভাবে আপনারা হবে বলেন? এগুলো তো ঠিক না বলেন। এই যে আজকে যে কাজটা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকায় দেখেন তো, আমি তো ওখানে ছিলাম না, এই ভিডিও তো আমি ভাইরাল করি নাই, আমি তো কোনো ভিডিও করি নাই, আপনারা করে দিয়েছেন। সেই ভিডিওই পুরো বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়ে পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে গেছে আপনাদের করা ভিডিওই। মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না কেউ দেবে। সবাই আপনাদের এই আচরণকে ঘৃণা জানাবে, এই যে যারা বিশেষ করে ছাত্র নামধারী যারা করেছে। তো আমি আমার কথা হয়তো এখন যা বলবো আবেগের বশে সব কথায় বারবার রিপিটিশন হয়ে যাবে, আমি কথাগুলো বাড়াবো না। আমি বলবো প্রশাসনকে বিষয়গুলো দেখতে এবং আমার নিরাপত্তা আমি চাই যে আমাকে যেন তারা এরকম কোনো করে। এবং আমি আরেকটু জিনিস বলে রাখতে চাই, আজকে আমার যে প্রমোশনটা সেটাও প্রায় হবে বোধহয় সেখানে 1.5 বছরের কাছাকাছি হবে, 1.5 বছরের কাছাকাছি হবে, যে এখানে পেন্ডিং আছে আমার এটা। তো এতদিন যাবত আমার তো বহু আগে হয়ে যাওয়ার কথা। আমাকে কয়েকজন সাংবাদিক ফোন দেওয়া বলে আমার নাকি ডকুমেন্ট, অথচ আমার পিএইচডি আছে, আমার 3টা আর্টিকেল আছে, আরো 3টা আমি সাথে নিয়ে গেছি। চিন্তা করেন কিভাবে তারা মিথ্যাচার ছড়াইছে চারদিকে। যত কথা সাংবাদিকরা আমাকে যত কথা প্রশ্ন করছে সবই মিথ্যা কথা।
ওদের সাথে কথা বলার পর সাংবাদিকরা যখন সেই কথাগুলো আমাকে প্রশ্ন করছে, দেখলাম সবই মিথ্যা কথা। তার মানে এটা পুরো মিথ্যার উপরই পুরোটা এই মবটা তারা সৃষ্টি করছে। কি লাভ ভাই এগুলো কইরা? বলেন, প্রকৃতি সব দেখতেছে। ভগবান ঈশ্বর অন্যায় পছন্দ করে না, সৃষ্টিকর্তা অন্যায় পছন্দ করে না। আপনারা যদি এভাবে অন্যায় করতে থাকেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনাদের জন্য দৈব পানিশমেন্ট চলে আসবে। তাই আমি বলবো আপনারা এটা করবেন না, এই সমস্ত খারাপ কাজ করবেন না, এই মব এগুলো বন্ধ করুন এবং আপনারা সুস্থ স্বাভাবিক হন। আমার পেছনে এরকম লাগে না, আমার পুরো লাইফটা খোলা খাতার মতন দৃশ্যমান, আমি কি করছি সবাই দেখে। তো এই কারণে আপনার কোনো বিষয় আমার খারাপ লাগতে পারে, সেটা বলতে পারেন, কিন্তু এইগুলো এই সমস্ত উপায় কেন বলেন? তাহলে তো এই আমি কি বলবো, আমি আসলে আপনাকে যারা মব করছে এখানে কোনো চিহ্নিত ব্যক্তি আপনি সন্দেহ করছেন কিনা, কোনো দলের কোনো মতের? আমি কোনো সন্দেহ না। এখানে কারা করছে, যারা করেছে তারাই গর্বের সাথে এই ভিডিওগুলো ভাইরাল করেছে, ভালো করেছে করে আমরা ব্যক্তিগুলোকে চিনতে পেরেছি যে, বা ব্যক্তিগুলোকে দেখতে পেরেছি। তো প্রশাসনের উচিত তাদের নির্দিষ্ট করা, এবং প্রশাসন যে তাদের কথায় আমার এই ভাইবা আমাকে একবার না, আপনি চিন্তা করেন আমার এটা বাতিল, আমার এটা মানে সেখানে স্থগিত করতে পারতো, বাতিল করে দিছে, দিয়ে আবার এখানে আমাকে একটু ডাইকায় আমার একটু কথা শুনতে পারতো। তো এইটা তো আসলে আমি কি বলবো, খুব দুঃখজনক হয়েছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের বলবো যে আপনারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষকে বলবো এই ঘটনাটির বিষয়ে কথা বলতে।